3 রুস্তমের মায়ের তালাবদ্ধ ঘর অনেকদিন পর খোলা হয়েছে। ঝাড়পোছ করা হচ্ছে। ঘরের দরজা জানলা সবই বন্ধ ছিল। তারপর এত ধুলা জমল কিভাবে কে বলবে। বদ্ধ ঘরে বাসি খাবারের গন্ধ পাওয়া যায়। এই ঘরে ন্যাপথলিনের কড়া গন্ধ। এই গন্ধ আসছে বন্ধ আলমারি থেকে। রুস্তমের মা আসমা কাপড়ে প্রচুর ন্যাপথলিন দিয়ে রাখতে ভালোবাসতেন। এই গন্ধের প্রতি তার দুর্বলতাও ছিল। প্রায় দেখা যেত হাত ভর্তি ন্যাপথলিন নিয়ে আসমা ঘরে বসে আছেন, মাঝে মাঝে শুকছেন। ঘর পরিষ্কার করা হচ্ছে আমিনের উপস্থিতিতে। এই কাজের জন্য তিনি তার নিজের লোক নিয়ে এসেছেন। নাকে রুমাল চেপে আমিন বসে আছেন। একে একে নির্দেশ জারি হচ্ছে। নাক মুখ রুমালে বন্ধ বলে তার নির্দেশ কেউ পরিষ্কার বুঝতে পারছে না। পুরো ঘর সিলিং শুদ্ধ পরিষ্কার করবে, তারপর ভিক্সল দিয়ে মেঝে মুছবে। ফাইনাল স্টেজে স্যাভলন মেশানো পানি ব্যবহার করবে। গাবদা, খাটটা সরাও, আমি সিঙ্গেল খাট রাখবো। আলমারি, ড্রেসিং টেবিল সব ক্লিয়ার। ঘরের মধ্যে খোলামেলা ভাব আমার পছন্দ। এই সিলিং ফ্যান থাকবে না, নতুন সিলিং ফ্যান আসবে। মিস্ত্রি খবর দিয়েছি, মিস্ত্রি এসে এসি লাগাবে। সন্ধ্যার মধ্যে কাজ কমপ্লিট হবে। 7টায় আমি এই ঘরে উঠব। 2 রাকাত নফল নামাজ পড়ে দাখিল হব। যা বলেছি অল ক্লিয়ার? কেউ জবাব দিল না। সবাই নিজের মতো কাজ করছে। রুস্তম এসে বলল, দুলা ভাই, আপনি বসে আছেন কেন? আমিন বলেন, কাজ দেখছি। কাজ দেখতে আমার ভালো লাগে। চা কফি কিছু খাবেন? ফার্স্ট ফেস ক্লিনিং এর পর চা খাবো। ধুলো একটু কমুক। তোমার বাড়িতে নানান অপরিচিত লোকজন দেখছি। এরা কারা? ঠিক জানি না এরা কারা। একজনকে দেখলাম হাফ ন্যাংটা হয়ে বারান্দায় বসা। কে? উনার নাম চন্ডী বাবু। উনি কে জানি না। অদ্ভুত কথা শুনলাম। তোমার বাড়িতে বাস করে আর তুমি জানো না একে? মুনিয়া মেয়েটাকে দেখলাম ঘুরঘুর করছে। সে এখানে কেন? মুনিয়াকে চিনেন? ফাজিল মেয়ে, চিনব না কেন? আরোগ্য ক্লিনিকের ঝি। তোমার কেবিনে সর্বক্ষণ উকি ঝুঁকি দিত। শেষ পর্যন্ত ক্লিনিকের এমডির কাছে কমপ্লেইন করতে হলো। জি এখানে কি চায়? ঝি না দুলা ভাই, নার্সের অ্যাসিস্ট্যান্ট। আমি তাকে নিয়ে এসেছি। কেন? জানি না কেন। ওই সময়ের ঘটনা আমার পরিষ্কার মনে নেই। ঝাঁটাপেটা করে ঝি বিদায় করো। তোমার অস্বস্তি লাগলে বিদায়ের কাজ আমি করব। হাতে 2000 টাকা ধরিয়ে রিক্সা উঠিয়ে দিতে হবে। জি আচ্ছা। একে বলে ফুড ফর ওয়ার্ক। তোমার এখানে থাকবো, খাবো, বিনিময়ে কিছু কাজ করে দেবো না? নিচে আরেকজনের সঙ্গে দেখা হলো। 100% ইংলিশ সাহেব, গলায় টাই, চকচকে জুতা। আমি বললাম, নাম কি? নাম বললো ইমন আহমেদ। আমি বললাম, আপনি করেন কি? সে বললো, চাকরির সন্ধানে আছি, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি। আমি বললাম, চাকরির সন্ধানে আছে, ভালো কথা, এখানে কেন? সে বলল, স্যার আমাকে এই বাড়িতে থেকে চাকরি খুঁজতে বলেছেন। চাকরি পেলে চলে যাব। রুস্তম, তুমি কি তাই বলেছ? বলতে পারি। মনে হয় আমার অসুখের সময় ঘটনা ঘটেছে। অসুখের সময়ের অনেক কথা আমার মনে নেই। আমিন বললেন, 7 দিন সময়। 7 দিনের মাথায় তাকে চলে যেতে হবে। আমি ব্যবস্থা করবো, তোমাকে কিছুই করতে হবে না। তুমি শুধু দেখবে। তুমি অবজারভার। আবর্জনা পরিষ্কারের দায়িত্ব আমার। আমি মর্জিনা। মর্জিনাকে? আলিগড় বা 40 স্টোরের মর্জিনা। সে ঘর ছাড় দিত আর কোমর দুলিয়ে গান করত। ছি ছি, ঘর মেয়ে এত জঞ্জাল। ও আচ্ছা। পাশের ঘরে একজনকে সঙ্গে দেখা হলো। শুনলাম সে নাকি তোমার আর্ট টিচার। জি, হোসেন মিয়া, ব্রিলিয়েন্ট ছাত্র, রাষ্ট্রপতি গোল্ড মেডেল পাওয়া। তার ঘরে উকি দিয়ে দেখি ঘর অন্ধকার করে খাটে আতশোয়া বসে আছেন, হাতে কোকের গ্লাস। আমি বললাম, কি খাচ্ছি? সে বলল, রাম খাচ্ছি। আমি বললাম, রাম জিনিসটা কি? সে বলল, এক ধরনের অ্যালকোহল, মোলাসিস বা চিটাগুড় থেকে তৈরি হয়, খেতে মিষ্টি। এমন ভাবে বললো যেন দিনে দুপুরে মদ খাওয়া কোনো ব্যাপারই না। একেও বের করে দিতে হবে। অন্যরা যেমন নর্মালি বের হবে, সে সেভাবে বের হবে না। একে কানে ধরে বের করে দিতে হবে। কত বড় সাহস! দিনে দুপুরে রাম খায়, 2 দিন পরে লক্ষণ খাবে, ভারত খাবে, সীতা খাবে, বদমাইশ। রুস্তম বলল, তার সঙ্গে এভাবে কথা বলা ঠিক হচ্ছে না দুলা ভাই। উনি আমার টিচার। টিচার মদ খাবে আর সেটা দেখে ছাত্র শিখবে, এটা আমি হতে দেব না। ঘটনা কাকতালি হলো, একই সময় আমিনের স্ত্রী রাম খাচ্ছিল। রাম দিয়ে বানানো ককটেল। পানির রং হালকা সবুজ, গ্লাসের এক কোণে লেবু। সে বসেছে রুলের টেবিলে। তার পাশে বিরস মুখে আফতাব চৌধুরী বসা। রুলেটে সামিনের প্রচুর টাকা যাচ্ছে। টাকার জোগান দিতে হচ্ছে আফতাবকে। সামিনা কালো শাড়ির সঙ্গে রূপার গয়না পড়েছে। তাকে ইন্দ্রাণীর মতো দেখাচ্ছে। অনেকেই তাকাচ্ছে সামিনার দিকে। আফতাব চৌধুরীকে দেখাচ্ছে মিয়ানো বুড়ি মুড়ির মতো। তার চোখে কালি পড়েছে। গতকাল থেকে দাঁতে যন্ত্রণা হচ্ছে। ওষুধে কাজ হচ্ছে না। বাম গাল ফুলে গেছে। আফতাব বলল, আজকের মতো থাক। সামিনা বলল, লাস্ট একটা ডিল খেলবো। 15 নম্বরে ধরবো। 15 হলো আমার জন্ম তারিখ। জন্ম তারিখ সবার জন্য লাখি হয়। $200 দাও। $200 ধরবে? শেষ দান বড় করে ধরাই তো উচিত। পুরো টাকাটাই হারবে। অসম্ভব। প্রথমত 15 আমার জন্ম তারিখ, এই সঙ্গে যুক্ত হয়েছে 6। 6 আমার আরেক লাকি নাম্বার। 6 পেলে কোথায়? 15 বার 1 এবং 5 যোগ করলে 6। একে বলে নিউমোরোলজি।
$200 না, $600 দাও। 600? হ্যাঁ 600। দেখো কি ঘটনা ঘটে। আমি জিতলে পাবো 36 গুণ, অর্থাৎ $19,200। বাংলাদেশি টাকায় 13 লাখ টাকারও বেশি। ডলার 70 টাকা ধরলে 13,44,000 টাকা। আফতাব নিতান্ত অনিচ্ছে $600 দিল। সামিনা সঙ্গে সঙ্গে টাকাটা হারলো। আফতাব বিরস গলায় বলল, চলো ঘুমোতে যাই। সামিনা বলল, আমি আরেকটা ককটেল খাবো। ককটেল শেষ না হওয়া পর্যন্ত রুলেট খেলবো। আমি কিন্তু তোমাকে আর টাকা দিব না। তোমাকে দিতে হবে কেন? আমি আমার টাকায় খেলবো। এবার ধরবো 10 নম্বরে। তোমার বন্ধু আমিনের জন্মদিন হলো 10। আমি বড় দাম ধরবো। বড় দামটা কত? একসঙ্গে $1,000। তোমার নেশা হয়ে গেছে। তা হয়েছে, মদ খেয়ে অভ্যাস নিয়ে প্রথম খাচ্ছি। সামিনা পকেট থেকে ক্রেডিট কার্ড বের করলো। আফতাব অবাক হয়ে দেখলো বল 10-এর ঘরে। সামিনা খুব সহজ ভঙ্গিতে বাংলাদেশি টাকায় 25 লাখ টাকার কিছু বেশি নিয়ে উঠে দাঁড়ালো। আফতাবকে বলল, চলো ডেকের খোলা হাওয়ায় বসি। লাস্ট ককটেল ডেকে বসে খাবো। জাহাজের ডেক 4 তলায়। মাথার উপর ছাদ আছে। ছাদ থেকে আলো আসছে, হালকা আলো। এই আলোয় কোনো কিছু পরিষ্কার দেখা যায় না। পরিষ্কার না দেখাই ভালো। বৃদ্ধ কিছু আমেরিকান ব্যাংকক থেকে ভাড়া করে তরুণী বান্ধবী নিয়ে এসেছে। বৃদ্ধগুলোর একমাত্র চিন্তা বান্ধবীদের পেছনে যে ডলার খরচ করেছে সেটা যেন উসুল হয়। বান্ধবীরা সার্ভিস দিতে কার্পণ্য করছেন না। এক কোণে বার আছে। 2টি মেয়ে টেবিলে ড্রিঙ্ক সার্ভ করছে। এরা পড়েছে গোলাপি পোশাক। আফতাব এবং সামিনা বসেছে সামনের দিকে। হু হু করে বাতাস আসছে। বাতাসে সামিনার চুল উঠছে। তাকে এখন আরো সুন্দর লাগছে। সামিনাকে ককটেল দেওয়া হয়েছে। চুপচুপ করে খাচ্ছে। আফতাব বলল, তুমি অদ্ভুত মেয়ে। সামিনা বলল, আমি অদ্ভুত না, আমার ভাই অদ্ভুত। ভাইয়ের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব, তখন বুঝবে অদ্ভুত কাহাকে বলে। এই আমার একটা সিগারেট খেতে ইচ্ছে হচ্ছে, একটা সিগারেট দাও। তুমি এখন সিগারেট খাবে? ইয়েস স্যার। তুমি এখন নেশা ঝুঁকে আছো, তোমাকে আমার কিছু সিরিয়াস কথা বলা দরকার। বলো। এখন বললে তো অর্ধেক কথাই মাথায় ঢুকবে না। অর্ধেক তো ঢুকবে, সে অর্ধেকেই কাজ হবে। তুমি তোমার স্বামীকে ছেড়ে পুরোপুরি চলে এসেছো, এটা তো ঠিক। তাকে পুরোপুরি ছেড়ে তোমার কাছে চলে আসবো কোন দুঃখে? পুরোপুরি চলে এলে রাতে তোমার কেবিনেই থাকতাম। আমি আলাদা কেবিনে থাকি। তোমাকে আমার ধারে কাছেও ঘেঁষতে দিই না। ঠিক করে বলো, এখন পর্যন্ত আমার হাত ধরতে পেরেছো? আফতাব বলল, তোমার ব্যাপারে আমি কিছুই বুঝতে পারছি না। সামিনা বলল, একটা লোকের গায়ে ঘামের গন্ধ বলে তাকে ছেড়ে দিয়ে আমি চলে আসবো? মানুষের গায়ে ঘামের গন্ধ থাকে, নিম সাবান দিয়ে গোসল করলে ঘামের গন্ধ চলে যায়। তাহলে আমার সঙ্গে এসেছো কেন? তোমার বন্ধুকে শিক্ষা দেওয়ার জন্য। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা সে ব্যবসার চিন্তায় থাকে। ঘুমের মধ্যে সে ব্যবসার স্বপ্ন দেখে। এখন আর দেখবে না। যখন ফিরে যাব সে নলের মতো সোজা হয়ে থাকবে। একটা লোককে শিক্ষা দেওয়ার জন্য তুমি আমার সঙ্গে চলে এসেছো? হ্যাঁ, যে লোক তার প্রেগনেন্ট স্ত্রীর দিকে ফিরে তাকায় না, তার শিক্ষার প্রয়োজন আছে। তুমি প্রেগনেন্ট? হ্যাঁ, 14 সপ্তাহ চলছে। এর মধ্যে বাচ্চাটার অবস্থা কি শোনো। আমি বেবি সেন্টারের সদস্য। তারা প্রতি সপ্তাহে বেবির একটা আপডেট পাঠায়। দাঁড়াও, তোমাকে 14 সপ্তাহটা পরে শোনাচ্ছি। আফতাব হতভম্ব চোখে তাকিয়ে আছে। সামিনা তার আইফোন টেপাটেপি করতে করতে বলল, পড়ে শোনাচ্ছি, মন দিয়ে শোনো। The baby is now about 12.5 centimeter or 4.92 inches. He or she is now producing urine and actually urinating into the amniotic fluid. At this week, your baby is a regular wiggler, but because of his or her small size, you probably won't feel it yet. তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাবে? অবশ্যই। ও মালয়েশিয়া আসবে, ওকে নিয়ে ঘুরবো, তারপর দেশে ফিরবো। আমার অবস্থা কি হবে? তোমার কপালে দুঃখ আছে, আমিও তোমাকে ছাড়বো না। ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করালেও আমি অবাক হব না। আমাদের পরিবারে খুন খারাপি কোনো ব্যাপারই না। আমার বাবা খুনের দায়ে জেলে আছেন। তোমাকে বলেছি না? আফতাব চাপা গলায় বলল, ইউ বিচ। এখন তুমি এসব কি বলছো? সামনে হাসতে হাসতে বললো, ঘেউ ঘেউ। ঘেউ ঘেউ বলছো কেন? সামনে বললো, আমি বিচ, তাই ঘেউ ঘেউ করছি। ঘেউ ঘেউ। রুস্তমের মার ঘর সন্ধ্যার মধ্যে পরিষ্কার হওয়ার কথা। পরিষ্কার করা গেল না। 3টা আলমারি কোনোটি ঘর থেকে বের করা যাচ্ছে না। আমি ভেবে পাচ্ছি না এই আলমারি ঘরে ঢুকানো হয়েছে কিভাবে। মিস্ত্রি কি ঘরের ভেতর বসে আলমারি বানিয়েছে? রুস্তম বলল, দরজা ভেঙে বের করলে কেমন হয়? আমিন বলল, এটা আমার লাস্ট অপশন। রুস্তম বলল, আলমারিগুলো ভেঙে ফেললেও হয়। আলমারি তো তেমন প্রয়োজন নেই, আলমারি ভেঙে পার্ট বাই পার্ট বের করুক। আমিন বলল, আজকে রাতটা ঠান্ডা মাথায় চিন্তা করে কাল ডিসিশন নেব। রাতে কোথায় থাকবেন? নিজের ফ্ল্যাটেই থাকবো। রাতে খাবেন না? না, আজ রাত্রে উপোস দেব। মেজাজ অতিরিক্ত খারাপ হয়েছে। মেজাজ খারাপের কারণে নিরব্য উপবাস। উপবাস দিলে কি মেজাজ ঠিক হয়? আমিন উঠে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুস্তম উপন্যাস নিয়ে বসছে। তখন হাসি মুখে মনি উপস্থিত হয়ে বলল, ভালো খবর আছে স্যার, আলমারি 3টা বের হয়েছে। কিভাবে বের হলো? নিচে যে থাকেন সবসময় স্যুটটাই পরা, উনি সব শুনে নিজে দায়িত্ব নিয়েছেন। কাল দুপুরের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ভালো তো স্যার, আপনি ওনাকে কখনো ছাড়বেন না। উনি খুবই কাজের মানুষ। আপনার আশেপাশে কাজ জানার লোক থাকা দরকার। আচ্ছা ঠিক আছে, এখন যাও। আজকে কি অনেক রাত পর্যন্ত লিখবেন? হ্যাঁ, আমি এই উপন্যাসটা একটু অন্যভাবে লিখছি, ধারাবাহিকভাবে লিখছি না। ঘটনাগুলো আলাদা আলাদা করে লিখছি, পরে একত্র করে দেবো। কেমন হবে? খুবই ভালো হবে। ফ্লাস্কে করে চা এনে আপনার টেবিলে রাখবো?
না, লেখার সময় আমার চা কফি কিছু লাগে না। আমি যদি আপনার পেছনে বসে থাকি আপনার কি সমস্যা হবে? আমি কোনো শব্দ করবো না, নিঃশ্বাস ফেলবো খুব সাবধানে। শব্দ না করলে বসে থাকো। স্যার থ্যাংক ইউ। ময়ূর একটা অদ্ভুত কথা শুনবে? অবশ্যই শুনবো স্যার। আপনি যে কথা বলেন আমার কাছে এত অদ্ভুত লাগে। অদ্ভুত কথাটা কি? উপন্যাসের নাম ঝিঝি রাখার পর থেকে প্রায় আমি মাথার ভেতর ঝিঝির ডাক শুনি। স্যার একটা কথা বলি, বলো। উপন্যাসের নাম বদলে পাখি রেখে দেখুন, মাথায় পাখির ডাক শুনে কিনা। নাম চেঞ্জ করা যাবে না, তবে বুদ্ধিটা ভালো। একদম শব্দ করবে না, চুপ করে বসে থাকো। মুনিয়া চুপ করে বসে আছে। রুস্তম প্রণাসের মৃত্যু অংশটি লিখেছে। উপন্যাস একত্র করার সুবিধার জন্য প্রতিটি অংশের আলাদা শিরোনাম দেওয়া, মূল উপন্যাস শিরোনাম থাকবে না। প্রণাসের মৃত্যু। ইলিশ মাছটা এত ফ্রেশ ছিল তা আগে বোঝা যায়নি। সরিষার ঝাঁচটা চোখে মুখে লাগছে। প্রণাস বলল, অসাধারণ রান্না হয়েছে খুকি। প্রণাস যখন খুব আনন্দে থাকে তখন তার স্ত্রীকে খুকি ডাকে। প্রণাসের স্ত্রী সীতা নাকে মুখে শাড়ির আঁচল চেপে বসে আছে। ইলিশ মাছের গন্ধ সে সহ্য করতে পারে না, তার বমি আসে। প্রণাস বলল, আমরা ইলিশ মাছ খাই তার গন্ধের জন্য, তোমার উচিত সারদের মতো ভেটকি মাছ খাওয়া। ভেটকি মাছের গন্ধ নেই, কাঁটা নেই, কিছুই নেই। স্বাদ হলো আলুর মতো, বুঝেছো? সীতা বলল, বুঝেছি। প্রণাস বলল, তোমার পুত্র কোথায়? ঘুমিয়ে পড়েছে। ইলিশ মাছ খেয়েছিল? না, না খেয়ে ঘুমিয়েছে। বাজারে এনেছে দেরিতে, রান্না শেষ করে দেখি ঘুমাচ্ছে। যাও ডেকে তোলো, পিতা পুত্র একসঙ্গে ইলিশ মাছ খাবো। খাবার সময় আমার মোবাইল ফোনে একটা ছবি তুলে রাখবে। মোবাইল ফোনে কিভাবে ছবি তুলতে হয় আমি জানি না। ক্যামেরা অপশনে যেতে হবে, যাও ছেলেকে ডেকে আনো। সীতা অনেক কষ্টে ছেলের ঘুম ভাঙিয়ে কোলে করে খাবার ঘরে এসে দেখে প্রণাস মরে পড়ে আছে। লেখা বন্ধ করে রুস্তম ভুরু কুচকে খাতার দিকে তাকিয়ে আছে। মুনিয়া বলল, কোনো সমস্যা হয়েছে স্যার? রুস্তম বলল, হয়েছে। কি সমস্যা? মৃত্যু দৃশ্যটা আমার পছন্দ হয়নি। একটা মানুষ একা একা কেন মারা যাবে? মৃত্যুর সময় তার প্রিয়জন কেউ থাকবে না? থাকা উচিত স্যার, আপনি নতুন করে লিখুন। তাই করা উচিত। প্রণাস খাওয়া দাওয়া শেষ করে খাটে বসে পাঞ্চি গুচ্ছে, পাশে তার স্ত্রী। এই সময় মৃত্যু কেমন হয়? খুব ভালো হয় স্যার। রুস্তম আবার লেখা শুরু করলো। প্রণাসের মৃত্যু ভার্সন 2। প্রণাস বলল, সীতা একটা পান খাওয়াতে পারবে? সীতা বলল, ঘরে পান নেই। কোনোদিন পান খাও না, আজ হঠাৎ পান খেতে চাচ্ছ কেন? পান খেতে ইচ্ছা করছে। তোমার বুয়া তো পান খায়, তার কাছ থেকে একটা পান এনে দাও না। শুধু পান না, সঙ্গে জর্দাও লাগবে। খাবো যখন ভালো করে খাবো, জর্দা, এলাচ, লবঙ্গ। মুনিয়া বলে, স্যার আপনাকে ডাকে। কে ডাকে? আপনার আর্ট টিচার হোসেন সাহেব। রুস্তম ঘাড় ঘুরিয়ে দেখলো হোসেন দরজার বাইরে পায়চারি করছে। তার জিভ মুখ থেকে বের হয়ে আছে, মনে হচ্ছে রাগ কমানোর চেষ্টায় আছে। রুস্তমের চোখে চোখ পড়া মাত্র হোসেন বলল, আপনার সঙ্গে আমার অত্যন্ত জরুরি কিছু কথা আছে। কাইন্ডলি কাম টু মাই রুম। একটা জরুরি কাজ করছি, উপন্যাসে হাত দিয়েছি। খাওয়া সময় নষ্ট, উপন্যাসে হাত দিয়ে কিছু হবে না, পা দিয়েও কিছু হবে না। আমার অত্যন্ত জরুরি কথা আছে, কাম টু মাই রুম। হোসেন মিয়ার ঘর সিগারেট এবং গাঁজায় ধোঁয়ায় বিষাক্ত হয়ে আছে। তার পিনের গন্ধেও বাতাস ভারী। রুস্তম চেয়ারে বসতে বসতে বলল, বলুন আপনার জরুরি কথা। জরুরি কথা মুনিয়া মেয়েটির প্রসঙ্গে। অতি ফাজিল, অতি বদ একটি মেয়ে। একদিন শুধু সিটিং দিয়েছে, 1 ঘন্টা বসার কথা। 26 মিনিট বসেই বলেছে, এক কাপ চা খেয়ে আসি। তারপর আর তার খোঁজ নেই। আমি শুধু আউটলাইনটা আঁকতে পেরেছি। ও আচ্ছা, ও আচ্ছা বললে তো হবে না, আপনাকে কিছু একটা করতে হবে। আমার নিজের মাথায় একটা বুদ্ধি এসছে, আমি সেটা নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করতে চাই। অবশ্যই আপনার সঙ্গে ডিসকাস করা না করা একই। আপনি ভেজিটেবলের কাছাকাছি একজন মানুষ। তারপরেও শুনুন, আমি ঠিক করেছি মেয়েটাকে বিয়ে করে ফেলবো। বিয়ের পর তো তাকে আমার কথা শুনতে হবে, সিটিং দিতে হবে। এটা কি বুঝতে পারছেন? পারছি। বিয়ের পর কিছুদিন আমরা আপনার এখানেই থাকবো, অসুবিধা আছে? না। বিয়ের খরচ হিসেবে কিছু টাকা আপনাকে দিতে হবে, বেশি না। বেশ শাড়ি কিনবো, আমার আর্টিস্ট বন্ধুদের পার্টি দেবো। হোটেল ভাড়া করে পার্টি না, আপনার বাড়ির ছাদে। আইডিয়াটা কেমন? ভালো। যেহেতু ড্রিঙ্কস থাকবে, ফুড তেমন না থাকলেও হবে। 1 আইটেম মোরগ পোলাও। আপনার ইতালি যাওয়ার কি হলো? সব গুছিয়ে নিয়ে এসেছিলাম, এখন আবার গোড়া থেকে শুরু করতে হবে। মুনিয়াকে সঙ্গে নিয়ে যাব। যুবতী স্ত্রী ফেলে রেখে যাওয়া আর শুকনো বারুদ ফেলে রাখা একই, যে কোনো সময় দপ করে জ্বলে উঠবে। এখন বলুন আমার আইডিয়াটা কেমন? ভালো। তাহলে মুনিয়াকে আপনি আমার ঘরে পাঠান, আজই সেটেল হব। বিয়ের প্রপোজাল পাওয়ার পর তার আনন্দটা কিরকম হবে ভেবে ভালো লাগছে। হ্যাজ নট ফ্যামিলির দরিদ্র মেয়ে, ইউরোপ আমেরিকা ঘুরবে, ডিস্কো ফ্লোরে নাচানাচি করবে, ভাবাই যায় না। আপনি কাইন্ডলি মুনিয়াকে পাঠান, এক্ষুনি পাঠান। শুভস্য শীঘ্রম। মুনিয়া চুপচাপ বসে আছে, তার চোখে আগ্রহ নেই, কৌতূহল নেই। হোসেন বলল, তোমাকে কি যেন ডেকেছে, শুনলে আকাশ থেকে পড়বে। প্রথমে তোমার জন্য একটা উপহার, এই মেডেলটা রাখো, তোমাকে দিলাম। কিসের মেডেল? রাষ্ট্রপতি স্বর্ণপদক। 5ম এশীয় আর্ট এক্সিবিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন। কি ছবি এঁকেছিলাম শুনতে চাও? শুনতে চাই না, বলতে চাইলে বলেন। ছবিটা ছিল গ্রামের একটা এদো পুকুরের, চারদিকে জঙ্গল, মাঝখানে টলটলা পানি। পানিতে শাপলা ফুল ফুটেছে। গরুর ধবধবে সাদা একটা বাচ্চা পানি খেতে এসে অবাক হয়ে শাপলা ফুল দেখছে। ও আচ্ছা। ছবিটা এখন আছে ডেনমার্কের রাষ্ট্রপতির কাছে, উনি 50,000 টাকা দিয়ে কিনে নিয়েছেন। খারাপ কি? তোমাকে যে মেডেলটা দিয়েছি তার ওজন 1.5 ভরি। বর্তমান টাকায় এর দাম 45,000 টাকা।
খুশি হয়েছো? তোমার মুখ দেখে তো মনে হয় না খুশি হয়েছো। যাই হোক, আমি তোমাকে বিয়ে করব বলে ঠিক করেছি। বিয়ের পর আমরা চলে যাব ইতালি, সেখান থেকে ফ্রান্সে। উনি হাই তুলতে তুলতে বললো, আপনি এটা ঠিক করলে তো হবে না, আমার নিজেরও ঠিক করতে হবে। তুমি রাজি না? অবশ্যই না। এখন যাই। সবকিছু চিন্তা করে না বলো। হুট করে না বলছো কেন? আমাকে বিয়ে করতে তোমার অসুবিধাটা কি? 2 দিন পরে আপনি আমাকে দিবেন ছেড়ে, তখন আমি যাবো কই? ছেড়ে দেবো কেন? আমার ঘটনা শুনলে তো ছাড়বে নই। তোমার আবার কি ঘটনা? রাতে আমি ঘুমাই স্যারের সঙ্গে, এটা শুনলে আপনি আমাকে বিয়ে করবেন? আচ্ছা, আপনার এত সাহস, রাতে তুমি রুস্তম সাহেবের সঙ্গে ঘুমাও? ইয়েস। আমার কথা বিশ্বাস না হলে স্যারকে জিজ্ঞেস করেন, উনি মিথ্যা বলার মানুষ না। উনিও উঠে দাঁড়ালো। হোসেন বলল, মেডেল রেখে যাও। মেডেল নিয়ে যাচ্ছ কেন? আদর করে আপনি আমাকে একটা জিনিস দিয়েছেন, আমি নেবো না? কি বলেন আপনি? মুনিয়া ঘর থেকে বের হয়ে গেল। খাটে পা ঝুলি হতভম্ব হয়ে বসে থাকলো হোসেন মিয়া। রুস্তম প্রণেশ বাবুর মৃত্যুর 3য় ভার্সন লিখছে। তার সমস্ত চিন্তা এবং চেতনা এই মুহূর্তে প্রণেশ বাবুর মৃত্যুতে। আশেপাশে কি ঘটছে সে জানে না। মুনিয়া পাটি নিয়ে ঢুকছে, শুয়ে পড়ছে, তার গায়ের শাড়ি আগের মতো এলোমেলো। রুস্তম এই বিষয়ে কিছুই জানে না। প্রণেশ বাবুর মৃত্যু 3rd ভার্সন। প্রণেশ 8 দিন জ্বরে ভুগলো। ভাইরাসের জ্বর 5 দিনের বেশি থাকে না, তার বেলায় 8 দিন। নতুন ধরনের কোনো ভাইরাস হবে। আর জ্বর কম, থার্মোমিটার 99। প্রণেশ একটু ভালো বোধ করছে। সে বিছানায় হেলান দিয়ে বসেছে, তার হাতে খবরের কাগজ। এই কদিন সে কাগজ পড়েনি, পড়তে ইচ্ছা করেনি। আজও যে খুব ইচ্ছা করছে তা না। সীতা বলল, শরীরটা কি একটু ভালো লাগছে? প্রণেশ বলল, লেবু চা করে দেবো, খাবে? না, পাকা পেঁপে এনে রেখেছি, কেটে দিয়ে খাও। না, জোর করে খাও, শরীরে বল পাবে। এ পর্যন্ত লিখে রুস্তমকে থামতে হলো। মোবাইল ফোন ক্রমাগত বাজছে। মোবাইল ফোন শিশুদের মতো। শিশুরা কাঁদতে থাকলে কোলে নিয়ে কান্না থামাতে ইচ্ছা করে, মোবাইল কাঁদতে শুরু করলেও কান্না থামাতে ইচ্ছা করে। রুস্তম বলল, হ্যালো। আমিন বললেন, রুস্তম জেগে আছো? হ্যাঁ, আমি ভেবেছিলাম তুমি ঘুমাচ্ছ, তারপর টেলিফোন করলাম, কারণ আমার উপায় ছিল না। নতুন কিছু ঘটেছে? তোমার বোন মালয়েশিয়া থেকে টেলিফোন করেছে, রোমিং ফোন নিয়ে গেছে। দেখেই আমি চিনেছি। আমি বললাম, হ্যালো। সে তার উত্তরে বলল, ঘেউ ঘেউ। কি বললো? কুকুরের মতো ঘেউ ঘেউ করলো। বলেন কি? আমি ভাবলাম হয়তো ভুল শুনেছি। আমি আবার বললাম, কে? সামিনা। সামিনা বলল, ঘেউ ঘেউ। আগে 2বার কেউ ঘেউ বলেছে, এখন বলল 3বার। আপনি টেলিফোন রেখে দিয়েছেন? হ্যাঁ। আরেকবার করে দেখুন। এমন হতে পারে যে বুবু ঠিক করে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে, আপনি তাকে অপছন্দ করছেন বলে ঘেউ ঘেউ শুনছেন। ডক্টর এনুওয়ালা দে হলে তাই বলতেন। মস্তিষ্ক আমাদের তাই শোনায় যা আমরা প্রবলভাবে শুনতে চাই। তাহলে রাখি। রুস্তম প্রণেশবাবু মৃত্যুর 3য় ভার্সন পড়লো। তার পছন্দ হলো না। একটা মানুষ আগে আদমরা হয়ে আছে, তার মৃত্যু কারো মনে দাগ কাটবে না। জলজান্ত একজন মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে মনে দাগ কাটবে। সে 4র্থ ভার্সন দিয়ে ভাবতে বসলো। এই ভার্সনে প্রণেশবাবু তার ছেলেমেয়েদের নিয়ে স্টার সিনেপ্লেক্সে অবতার ছবিটা দেখতে গেছেন। ছেলেকে আইসক্রিম কিনে দিয়েছিলেন, তিনি পপকর্ন নিয়েছেন। ছবি শুরু হওয়া মাত্র তিনি স্ত্রী কানে কানে বলল, বুকে ব্যথা করছে। সে তার গভীর মনোযোগ দিয়ে ছবি দেখছেন বলে স্বামীর কথা শুনতে পেল না। মোবাইল ফোন আবারও বাজছে। রুস্তম বলল, হ্যালো। উপাস থেকে আমিন বলল, তোমার কথা মতো আবারও টেলিফোন করেছিলাম। সামিনা আবারও বলল, ঘেউ ঘেউ। কি করি বলতো? রুস্তম বলল, আমি তো কিছু বলতে পারছি না। তবে এমনও হতে পারে যে বহু কুকুর হয়ে গেছে। কুকুর হয়ে গেছে? কুকুর হয়ে গেছে মানে? মানসিকভাবে কুকুর হয়েছে। সে নিজেকে কুকুর ভাবছে। ডক্টর রেনুওয়ালাকে জিজ্ঞেস করলে আমি জেনে নেব। তোমাকে কিছু জানতে হবে না, তুমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাও। জি আচ্ছা। সকাল সকাল উঠবে, তোমাকে নিয়ে ভাই পীরের কাছে যাব। আজ যেভাবে কোনার কাছ থেকে তাবিজ নিয়ে আসতে হবে। আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখছি। 6টায় ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নাও না, তোমাকে আমি ডেকে তুলবো। ঠিক আছে? ঠিক আছে। রুস্তম লেখা নিয়ে বসলো। স্টার সিনেপ্লেক্সে এক গাদা মানুষের মধ্যে প্রণাশের মৃত্যু হওয়া ঠিক হবে না। মৃত্যু হবে পরিবারের সদস্যদের উপস্থিত। প্রণাশের মৃত্যু ফাইনাল ভার্সন। নেত্রকোনা থেকে প্রণাশের বাবা অবিনাশ বাবু এসেছেন। ছেলেকে নিয়ে তিনি দুঃস্বপ্ন দেখছেন বলে ঢাকায় আসা। দুঃস্বপ্নটা ভয়ঙ্কর। কালো রঙের একটা কুকুর এসে কামড়ে কামড়ে প্রণাশকে খাচ্ছে। প্রণাশ চিৎকার বা কান্নাকাটি করছে না। প্রণাশ চেয়ারে বসে তার ছেলের হোমওয়ার্ক দেখছিল। কুকুর তার বাঁ পাটা হাঁটু পর্যন্ত খেয়ে ফেলার পর সে বেশ স্বাভাবিক ভঙ্গিতে ডান পায়ে গিয়ে দিল। এ পর্যন্ত লিখে রুস্তমকে লেখা বন্ধ করতে হলো, কারণ মুনিয়া ফুপিয়ে কাঁদছে। রুস্তম অবাক হয়ে বলল, কি হয়েছে? স্যার, পিঁপড়ায় কামড়াচ্ছে, মেঝে ভর্তি লাল পিঁপড়া। নিজের ঘরে চলে যাও, ঘরে গিয়ে আরাম করে ঘুমাও। আমার ঘরে আরো বেশি পিঁপড়া, বিছানাতেও পিঁপড়া। ভালো সমস্যা হলো তো। স্যার, আমি আপনার খাটের এক কোনায় পড়ে থাকি। আপনার খাটটা অনেক বড়, আপনি টেরও পাবেন না খাটে আর কেউ আছে। স্যার, খাটে শোবো? আচ্ছা। মুনিয়া খাটে উঠে এলো। রুস্তম প্রণেশের মৃত্যু ফাইনাল ভার্সন লিখতে লাগলো। স্যার, একটা কথা বলবো? কাজ করছে মুনিয়া, এখন কথা বন্ধ। বেশিক্ষণ কথা বলবো না, 1 মিনিট। আপনাকে যে শিলুকটা দিয়েছিলাম ভাঙাতে পারেন নাই, তাই না? কোন শিলুক? ওই যে আমি থাকি জলে আর তুমি থাকো স্থলে। না, সহজ দেখে একটা দেবো স্যার। শিলুকটা ভাঙালে আপনি জানতে পারবেন আমি কাকে বিয়ে করেছি। মুনিয়া, শোনো, আমার জানতে ইচ্ছে করছে না। গোপন বিষয় গোপন থাকা ভালো। স্যার, আমার খুব বলতে ইচ্ছে করছে। তাহলে বলো। বাতি জ্বালা থাকা অবস্থায় আমি বলতে পারবো না স্যার, আমার লজ্জা লাগবে। আপনি বাতিটা নেভান, আমি বলছি। তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি লেখা শেষ করে বাতি নেভাবো, তারপর বলবে।
জি আচ্ছা, আমি জেগে থাকবো। একটা শব্দ করতে পারবে না, খুব মন দিয়ে লিখি তো, সামান্য শব্দ তো কনসেন্ট্রেশন এলোমেলো হয়ে যায়। আমি কোনো শব্দ করব না, নিঃশ্বাসও ফেলবো সাবধানে। আপনি বললে নিঃশ্বাসও ফেলবো না। রাত 3টায় রুস্তম লেখার টেবিল থেকে উঠলো। অপেক্ষা করতে করতে মুনিয়া ঘুমিয়ে গেছে। রুস্তম 2টা ঘুমের ট্যাবলেট খেলো। রেনুবালা বলে দিয়েছেন ওষুধ খাবার 8 ঘন্টা পর বিছানায় যেতে। 8 ঘন্টা চুপচাপ অপেক্ষা করা। বাথরুমে ভ্যাসলিনের শব্দ হচ্ছে। রুস্তম বলল, কে? বাথরুম থেকে গম্ভীর গলায় জবাব এলো, জনাব আমি। আপনি কে? আমি হাজি আসমতুল্লাহ, আপনার কবিতার বইয়ের প্রচ্ছদ দেখেছিলাম। এখানে কি করেন? অজু করছি জনাব, অজু করে তাহাজ্জুদের নামাজ পড়বো। রুস্তম দীর্ঘ নিঃশ্বাস ফেললো। 8 ঘন্টা অপেক্ষা না করে তার উচিত এখনই বিছানায় যাওয়া। তুমি কি আমাকে চিনেছ? চিনবো না কেন? তোমার নাম দিনা, তোমার আসল নাম মদিনা। নামটা তোমার কাছে পুরনো মনে হয়, ম কেটে ফেলে দিনা হয়েছ। তোমার লম্বা চুল ছিল, চুল কেটে ছেলে সাজার চেষ্টা করছো। কথাবার্তা তো খুবই গুছিয়ে বলছো, ব্যাপার কি? তবে তোমাকে দেখে কিন্তু পাগল পাগল লাগছে। আমি শুনেছি যারা পাগল তাদের গা থেকে রেভ বের হয়, যার গায়ে রেভ এসে পড়ে সেও পাগল হয়ে যায়। কথা হচ্ছে দিনার সঙ্গে রুস্তমের। দিনা গোলাম মোয়ালের একমাত্র মেয়ে। তার নিজের কিছু ব্যবসা আছে, জাপান থেকে রিকন্ডিশন গাড়ি এনে বিক্রি করে। মতিঝিলে তার গাড়ির শোরুম আছে, দিনা মোটরস। ইতালি থেকে সে এলসি খুলে রং আনে। দেশ থেকে রফতানি করে সামুদ্রিক মাছের শুটকি এবং শৈবাল। তাকে দেখে বুঝেও পায় না সে দেশের বড় ধনীদের একজন। দিনার গায়ের রং কালো, কালো রং তার সঙ্গে খুব মানিয়ে গেছে। দিনার চোখ মুখ বুদ্ধিতে ঝলমল করছে। দিনা একসময় রুস্তমের স্ত্রী ছিল। সাজ্জাদ আলী এবং তার পার্টনার গোলাম মোল্লার এই বিয়েতে কোনো মত ছিল না। বিয়ে ছিল রুস্তমের মা আসমার একক আগ্রহ এবং চেষ্টায়। দিনার একটি ছেলে আছে, তার নাম না। দিনার দি ফেলে দিয়ে না। দিনা কখনোই তার ছেলেকে বাবার সঙ্গে দেখা করতে দেয় না। দিনা নিশ্চিত ছেলেকে বাবার সঙ্গে মিশতে দিলে ছেলেও বাবার মতো হয়ে যাবে। দিনা বলল, আমি তোমার কাছে বিশেষ জরুরি কাজে এসেছি, কাজ শেষ করে চলে যাব। কাজটা কি? আমার বাবা কোথায়? তোমার বাবা কোথায় তা তো আমি জানি না, তবে উনার লাঠিটা আমার কাছে, যে লাঠিটা তুমি বালি থেকে উনাকে কিনে দিয়েছো। দিনা বলল, বালি থেকে আমি তাকে কোন দুঃখে লাঠি কিনে দিব? আমি জীবনে কখনো ইন্দোনেশিয়া যাইনি। বাবা বানিয়ে বানিয়ে বলেছেন। বাবা কখনোই সত্যি কথা বলেন না। সত্যি কথা বলাটাকে বাবা শাস্তিযোগ্য অপরাধ মনে করে। উনাকে পাওয়া যাচ্ছে না? না, শেষবার বাবা তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। তুমি তাকে একটা কবিতার বই দিয়েছিলে। গাড়ি পাওয়া গেছে সায়েন্স ল্যাবরেটরির সামনে, বাবাও নেই, ড্রাইভারও নেই। রুস্তম বলল, মনে হয় ইন্ডিয়া চলে গেছেন। কোনো ঝামেলা হলেই উনি ইন্ডিয়া চলে যান। দিনা বলল, আমার ধারণা বাবা র্যাবের হাতে কিংবা সিআইডি পুলিশের হাতে আছে। ওরা কোনো ইনফরমেশন রিলিজ করছে না। ইনফরমেশন রিলিজ না করলে মেরে ফেলতে ওদের সুবিধা হবে। তুমি কি 1 কাপ চা খাওয়াবে, নাকি পাগলরা অতিথিতে চা খেতে বলে না? রুস্তম নিজে উঠে গিয়ে চায়ের কথা বলে এলো। দিনা বলল, একটা মেয়েকে দেখলাম উকি ঝুঁকি দিচ্ছে, সে কে? ওর নাম মুনিয়া। মেয়েটা যে একটা নাম আছে তা তো বুঝতেই পারছি, নাম ছাড়া মানুষ নেই। মেয়েটাকে এখানে করে কি? কিছু করে না, সেজেগুজে হাঁটাহাঁটি করে। তোমার যে অনুষঙ্গী? রুস্তম কিছু বলল না, আহত চোখে তাকিয়ে রইল। দিনা বলল, সরি, মুখ ফসকে বলে ফেলেছি। তুমি এ নেচারের না তা আমি জানি। ভালো কথা। তোমার কবিতার বইটা আমি মন দিয়ে পড়েছি, ধন্যবাদ। আমি এসেছি কবিতার বইটা নিয়ে কথা বলতে। বাবাকে পাওয়া যাচ্ছে না, এ নিয়ে আমার মাথা ব্যথা নেই। এভরিবডি ইজ পেড ব্যাক বাই হিজ ওন কয়েন। বাবা তার নিজের পয়সায় হিসাব দিবে, এটাই স্বাভাবিক। ড্রাইভারটার জন্য খারাপ লাগছে, সে নিতান্তই ভালো মানুষ। বাবার কারণে কোনো এদো ডুবাই মারা পড়ে থাকবে। রুস্তম বলল, তুমি চায়ের কাপ সামনে নিয়ে বসে আছো, চুমুক দিচ্ছ না। তোমার পুরনো বাবুর্চি মরিয়ম এখন আছে? আমি এসেছি, তারপরে একবার দেখা করতে এলো না। সে রান্নাঘর ছাড়া কোথাও যায় না। পাগলের বাড়িতে সবাই কি পাগল হয়ে যায়? রুস্তম ছোট নিঃশ্বাস ফেলল। দিনা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, তোমার মতো এমন অসুস্থ একজন মানুষ চমৎকার সব কবিতা লিখবে ভাবাই যায় না। তুমি তোমার ছেলে সম্পর্কে তো কিছু জিজ্ঞেস করলে না। রুস্তম বলল, ওকে তো তুমি আমার সঙ্গে দেখা করতে দেবে না, কাজের ব্রেন থেকে আমি ওকে অফ করে দিয়েছি। অফ করে রেখেছি মানে কি? ব্রেনের যে অংশ ওর প্রতি ভালোবাসা, মমতা এসব নিয়ে কাজ করে সেটা বন্ধ রেখেছি। এটা কি সম্ভব? সবার জন্য সম্ভব না, আমার জন্য সম্ভব। তোমার ছেলে প্রতি ক্লাসে ফার্স্ট হয়ে ক্লাস 4-এ উঠেছে। শঙ্কর শিশু চিত্র প্রতিযোগিতার নাম শুনেছ? না, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে সে ছবি পাঠিয়েছিল, গোল্ড মেডেল পেয়েছে। দিল্লিতে পুরস্কার দেবে, আমি ওকে নিয়ে যাব। আমার একজন আর্ট টিচার আছেন, তিনিও গোল্ড মেডেল পাওয়া, রাষ্ট্রপতি স্বর্ণপদক। তুমি ছবি আঁকা শিখছো? এখনো সেই অর্থে আঁকা শিখিনি, রং ঘষাঘষি করছি। ছবি আঁকার জন্য রং ঘষাঘষি লেখা খুবই জরুরি। তুমি কি তোমার ছেলের সঙ্গে কিছু সময় কাটাতে চাও? না। না কেন? কিছু সময় কাটালে আরো বেশি সময় কাটাতে ইচ্ছা করবে, মন খারাপ হবে। ডাক্তার রেনুমালা বলেছেন, মন খারাপ হয় এমন কিছু যেন আমি না করি। আমাকে সবসময় আনন্দের মধ্যে থাকতে হবে, আনন্দ খুঁজে বেড়াতে হবে। তোমার ছেলেকে স্কুল থেকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, 100 শব্দ দিয়ে একটা রচনা লিখতে হবে। মাই ফাদার, সে লিখেছে, মাই ফাদার ইজ এ ম্যাড পারসন, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম। রুস্তম বলল, সে তো সত্যি কথাই লিখেছে। দিনা বলল, হ্যাঁ সত্যি কথা, তবে তুমি এখন অনেক সুস্থ, প্রায় নর্মাল। রুস্তম বলল, একটু দাঁড়াও, আমি তোমার বাবার লাঠি টেনে দিচ্ছি। লাঠি নিয়ে যাও, তবে লাঠির বিষয়ে সাবধান। লাঠির বিষয়ে সাবধান মানে?
লাঠিটা মেঝেতে পড়লে সাপ হয়ে যায়, আমি নিজের চোখে দেখেছি। দিনা বলল, তোমার অসুখ মোটেই সারেনি, বরং খানিকটা বেড়েছে। আমি ভেবেছিলাম তোমার ছেলে কয়েক ঘন্টার জন্য পাঠাবো, এখন মনে হচ্ছে পাঠানো ঠিক হবে না। তাহলে পাঠিও না। দিনা অনাগ্রহের সঙ্গে লাঠি হাতে নিল, বিরক্ত মুখে বলল, আমি অনেকক্ষণ হলো মুনিয়ার মেয়েটার কাণ্ড কারখানা দেখছি। আগে সবুজ শাড়ি পরা ছিল, এখন লাল শাড়ি পরে ঘুরঘুর করছে, ঠোঁটে কুচকুচে কালো লিপস্টিক। মেয়েটার মধ্যে প্রস্টিটিউট ভাব আছে। প্রস্টিটিউট ভাবটা কি তুমি বুঝবে না, তোমাকে বোঝানোর চেষ্টা করো পণ্ডশ্রম। তুমি যত দ্রুত পারো মেয়েটাকে বিদায় করো, সম্ভব হলে আজই। আচ্ছা, আই রিয়েলি ফিল সরি ফর ইউ। আমাকে নিয়ে সরি ফিল করার কিছু নেই, আমি ভালো আছি। একটা উপন্যাসে হাত দিয়েছি, সারাক্ষণ উপন্যাস নিয়েই ভাবছি। উপন্যাসের নাম দিয়েছে ঝিঝি। রেণুবালা ঝিঝি শব্দটা পছন্দ করেছেন। রেণুবালাটা আবার কি? আমার ডাক্তার, উনিও তোমার মতো আমার কবিতার বইয়ে সবগুলো কবিতা পড়েছেন। তার কাছে সবচেয়ে ভালো লেগেছে অন্ধ ওই পোকা কবিতাটা। তুমি তাহলে সুখেই আছো? হ্যাঁ। আমাকে মিস করো? না। ভেরি গুড। অদ্ভুত কারণে আমি তোমাকে মিস করি। হঠাৎ রাতে ঘুম ভাঙলে মনে হয় মানুষটা পাশে থাকলে ভালো হতো, কিছুক্ষণ গল্প করতাম। নিনা চলে যাওয়ার পর মুনিয়া রুস্তমের ঘরে ঢুকলো। কালো লিপস্টিক মেয়েটাকে ভয়ঙ্কর লাগছে। বাজারে কালো লিপস্টিক পাওয়া যায় এটাই রুস্তম জানতো না। মুনিয়া বলে, এসেছিলেন যে উনি কে? ওর নাম দিনা। তার একটা ছেলে আছে, ক্লাস 4-এ পড়ে। ছেলের নাম অদ্ভুত, তার নাম হলো না। আপনার কে হয়? এখন আমার কেউ না। একসময় আমার স্ত্রী ছিল, আমি পুরোপুরি পাগল হওয়ার পর সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। ছেলেটা আপনার? হ্যাঁ। উনি কি আবার বিয়ে করেছেন? তা তো জানি না, জিজ্ঞেস করিনি। আপনার কাছে কেন এসেছেন? তার বাবার খোঁজ নিতে এসেছে। সে আসে একটা খুব ভালো কাজ হয়েছে। ভালো কাজটা কি? লাঠির হাত থেকে বাঁচলাম। তোমার চোখে পানি কি জন্য? স্যার, আমার খুব খারাপ লাগছে, এই জন্য চোখে পানি। ইচ্ছে করছে একটা চলন্ত ট্রাকের সামনে ঝাঁপিয়ে পড়ি। তোমার প্রায় চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে পড়তে ইচ্ছা করে, এটা ভালো কথা না। নেক্সট টাইম আমি ডাক্তার রেণুওয়ালার সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করবো। আপনার যা ইচ্ছা করেন, আমি অবশ্যই চলন্ত ট্রাকের সামনে পড়বো। যদি না পড়ি, আমার নাম মুনিয়া না। দুপুরের দিকে আমিন বিধিবস্ত চেহারা এবং 2টি সুটকেস নিয়ে উপস্থিত হলো। তার ঘর সুন্দর করে গোছানো, এই বিষয়টি নিয়ে মোটেই উচ্ছ্বাস দেখালো না। দুপুরে ভাত খেতে খাবার টেবিলে এলো না। তার ঘর থেকে চাপা কান্নার শব্দ শোনা যেতে লাগলো। আমিন ঘর থেকে বের হলো সন্ধ্যাবেলায়। মাগরিবের নামাজ পড়ে 2টি বিস্কিট এবং 1টি চা খেলো। রুস্তম বলল, আপনাকে দেখেই খুব অসুস্থ লাগছে। আমিন বলল, দিনের মধ্যে 10-12 বার আমার স্ত্রী আমাকে টেলিফোন করে। আমি হ্যালো বলতেই সে বলে ঘেউ ঘেউ। আমি অসুস্থ হব না? ডাক্তার রেণুমালার কাছে কি যাবেন? ওনার কাছে আমি যাব কোন দুঃখে? আমি তো টেলিফোনে ঘেউ ঘেউ করি না। যে ঘেউ ঘেউ করে সে যাবে। তাও ঠিক। তোমার বাড়িতে আমি কিছু মৌলিক পরিবর্তন করবো। এক্সট্রা একটা বাড়ি ভর্তি, এদের ঝেঁটিয়ে বিদায় করবো। কখন? কাল দুপুরের মধ্যে দেখবো সব ক্লিয়ার। তোমার কোনো সমস্যা নেই তো? জি না। তবে মুনিয়া মেয়েটাকে কঠিন কোনো কথা বলবেন না। কঠিন কথা বলে সে চলন্ত ট্রাকের সামনে লাফ দিয়ে পড়বে। পড়বে। বদ মেয়েটা ঠোঁটে চাইনিজ ইঙ্ক মেখে ঘুরে বেড়াচ্ছে কেন? চাইনিজ ইঙ্ক না, লিপস্টিক। দুলাভাই, আজ আমার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, তবে আমি একা যাবো, আপনাকে নেব না। আমাকে নেবে না কেন? ডাক্তার বলেছেন আমাকে একা যেতে। এই ডাক্তার বদলাতে হবে। চিকিৎসার নাম নেই, শুধু থিওরি কপচায়। ফাজিল মেয়ে। রুস্তম বলল, বুবুর উপর একটা আপনি সবার উপর ছাড়িয়ে দিচ্ছেন। এটা ঠিক না, এটা ভুল। আমাকে ভুল শুদ্ধ শেখাবে না। জি আচ্ছা। আমি টেলিফোন বাজছে। আমি নাম্বারের দিকে হতাশ চোখে তাকিয়েছেন, টেলিফোন ধরছেন না। টেলিফোন করেছে সামিনা। রুস্তম, জি দুলাভাই, তোমার এই বোন আমাকে পাগল বানানোর চেষ্টা করছে। টেলিফোন ধরবেন না? না ধরে কতক্ষণ থাকবো? সে তো টেলিফোন করতেই থাকবে। ফোন সেটটা ধানমন্ডি লেকে ফেলে দিন, বিষয়টা পুরোপুরি অফ হয়ে যাক। পুরোপুরি অফ করার জন্য লাখ টাকা দামের আইফোন পানিতে ফেলতে হবে কেন? সুইচ বন্ধ রাখলেই হয়। সুইচ বন্ধ করলে পুরোপুরি অফ হবে না, আপনি জানবেন, বোতাম চাপ দিলেই অন হবে। আমি টেলিফোন নিয়ে নিজের ঘরে ঢুকে গেলেন। ডাক্তার রেণুমালা বললেন, সব কি ঠিকঠাক? রুস্তম হাসলো। লাঠি সমস্যার সমাধান হয়েছে। যেখানকার লাঠি সেখানে চলে গেছে। ওষুধ নিয়মিত খাচ্ছেন? জি। উপন্যাস এগোচ্ছে? জি। পরেরবার যখন আসবেন যতটুকু লিখেছেন নিয়ে আসবেন, আমি পড়বো। জি আচ্ছা। আমাকে বলার মতো স্ট্রেঞ্জ ঘটনা কি ঘটেছে? আমার জীবনে ঘটেনি, আমার দুলাভাইয়ের জীবনে ঘটেছে। বলবো? আপনার বলতে ইচ্ছে করছে? অবশ্যই বলবেন। দুলাভাইয়ের স্ত্রী অর্থাৎ বউ দুলাভাইকে ছেড়ে তার বন্ধুর সঙ্গে মালয়েশিয়া চলে গেছে। দুলাভাইয়ের গায়ের ঘামের গন্ধ পছন্দ না বলে বউ চলে গেছেন। এটা স্ট্রেঞ্জ কোনো ঘটনা, এটা দুঃখজনক ঘটনা। দুঃখজনক ঘটনা, আনন্দজনক ঘটনা, অদ্ভুত ঘটনা, এর মধ্যে আপনাকে পার্থক্য করতে হবে। রুস্তম বলল, আমার বুবুর অদ্ভুত ব্যাপার হলো সে রাত দিন 10 থেকে 12 বার দুলাভাইকে টেলিফোন করে। দুলাভাই টেলিফোন ধরলেই বুবু বলেন ঘেউ ঘেউ। কি বলেন? কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ করেন। ও গড। রুস্তম বলল, আমি এই ঘটনার একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছি, আমার ব্যাখ্যাটা শুনবেন? শুনবো। বুবু দুলাভাইকে অত্যন্ত পছন্দ করে বলেই আবার টেলিফোন করেন, ঘেউ ঘেউ শব্দ করে দুলাভাইকে বিরক্ত করার জন্য। দুলাভাই যদি মালয়েশিয়া উপস্থিত হন তাহলে সব ঠিক হয়ে যাবেন। আপনার যুক্তি আমি গ্রহণ করেছি, ভালো যুক্তি দিয়েছেন। রুস্তম বলল, আমি যে আনন্দজনক ঘটনা, দুঃখের ঘটনা কিংবা অদ্ভুত ঘটনা আলাদা করতে পারি না, তাও ঠিক না। আমার জীবনে আজ একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। বলবো? অবশ্যই বলবেন। আমার একটা ছেলে আছে, তার নাম না। সে ক্লাস 4-এ পড়ে। স্কুল থেকে তাকে তার বাবার উপর 100 শব্দের একটা রচনা লিখতে দেওয়া হলো।
সে 2 লাইনের রচনা শেষ করেছে। সে লিখেছে, মাই ফাদার ইজ এ ম্যাড পারসন, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম। আপনার একটা ছেলে আছে, এটাই তো জানতাম না। আপনি বলেননি কেন? আপনি আমাকে বলেছেন সবসময় আনন্দে থাকতে, এই জন্য ছেলের কথা মনেই করি না, কাউকে বলিও না। আমি আপনার ডাক্তার, আমাকে সবকিছু বলতে হবে। আপনি স্ত্রীর কথা বলুন। ওর নাম দিনা। একসময় আমি খুব অসুস্থ হয়ে পড়লাম, তখন সে আমাকে ডিভোর্স দিয়ে ছেলে নিয়ে চলে গেল। ভালোই করেছে। দিনা খুব বুদ্ধিমতী একজন মেয়ে। তার ছেলেটার বুদ্ধি মায়ের মতো হয়েছে কিনা কে জানে। রোয়াদে সাহেব, চা খাবেন? না, আমি চা খাই না। খান না, তাতে কি? আর চা খাবেন? আপনাকে সামাজিক হতে হবে। একসঙ্গে চা খাওয়া একটা সোশিয়াল ইভেন্ট। আসুন দুজন মিলে চা খেতে খেতে কিছুক্ষণ গল্প করি। আচ্ছা, আপনি কি দস্তয়েভস্কির ইডিয়ট উপন্যাসটা পড়েছেন? না। উপন্যাসে প্রিন্স মিশকিন নামে একটি চরিত্র আছে। চরিত্রটার সঙ্গে আপনার মিল আছে। প্রিন্স মিশকিন ছিলেন একজন শুদ্ধতম মানুষ। তিনিও আপনার মতো অসুস্থ ছিলেন। উপন্যাসটা দেব, পড়বেন? না, উপন্যাস পড়তে আমার ভালো লাগে না। উপন্যাস পড়তে আপনার ভালো লাগে না, অথচ আপনি নিজে উপন্যাস লিখছেন। ব্যাপারটা কন্ট্রাডিক্টরি না? জি, তাতে সমস্যা কিছু নেই। মানুষ মানে কন্ট্রাডিকশন। বুঝতে বলল, আপনাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম, ভুলে গেছি বলে জিজ্ঞাসা করায়নি, এখন মনে পড়েছি। চা আসুক, চায়ের চুমুক দিতে দিতে জরুরি কথাটা বলবেন। চা আস্তে আস্তে ভুলে যেতে পারি, এখনই বলি। বলুন। আমার বাড়িতে মুনিয়া বলে একটা মেয়ে থাকে। রাগ করলে সে বলে আমি ঝাঁপ দিয়ে চলন্ত ট্রাকের সামনে পড়ে যাব। চলন্ত ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়া তার পক্ষে কি সম্ভব? রেণুবালা বললেন, বারবার যদি বলে তাহলে সম্ভব। একটা কথা বারবার বললে ইনোভেশন কেটে যায়। যারা আত্মহত্যা করে তারা কিন্তু বারবার মৃত্যুর কথা বলে। তখন ফ্যানে শাড়ি পেঁচিয়ে ঝুলে পড়ে কিংবা ঘুমের ওষুধ খায়। চা চলে এসেছে। রুস্তম আগ্রহ করে চায়ের কাপে চুমুক দিচ্ছে। রেণুবালা বলল, আপনি কি গান শোনেন? না, মাঝে মধ্যে গান শুনবেন। মোজার্টের মিউজিক আপনার ভালো লাগবে বলে আমার ধারণা। মোজার্ট মানসিক রোগী ছিলেন। প্রায় তিনি অদ্ভুত সব জিনিস দেখতেন, বাস্তবে যার অস্তিত্ব নেই। বৃষ্টি হচ্ছিল। রিকশার হুট তুললেও বৃষ্টি পুরোপুরি আটকানো গেল না। রুস্তম বাড়ি ফিরল কাক ভেজা হয়ে। বাড়িতে নানান ঝামেলা, হইচই হচ্ছে, চিৎকার হচ্ছে। আমি দাঁড়িয়ে আছে দোতলা সিঁড়ির কাছে। রাগে তার শরীর কাঁপছে। রুস্তম বলল, কি হয়েছে? আমিন বলেন, আর্টিস্টের বাচ্চাকে গলা ধাক্কা দিয়ে বিদায় করেছি, যেতে চায় না, বলে কি বৃষ্টির মধ্যে কিভাবে যাব। আমি বললাম, ভিজতে ভিজতে যাবি? তারপরে তর্ক করে বলে কি আমার টনসিলের ধাত, বৃষ্টিতে ভিজলে টনসিল পেকে যাবে। আমি বললাম, তখন পাকা টনসিল নিয়ে ঘুরবি। রুস্তম বলল, দুলাভাই আপনি শান্ত হন, আপনাকে খুবই অস্থির লাগছে, আপনার হাত পা কাঁপছে। সবাইকে তুই তুই করে বললেন, এটাও তো ঠিক না। আমিন বললেন, আমি সন্ধ্যাবেলা আর্টিস্টের ঘরের সামনে দিয়ে যাচ্ছি, গাজার বিকট গন্ধে থমকে দাঁড়ালাম। আমি বললাম, কি খাচ্ছেন? আর্টিস্টের বাচ্চা বলল, গাজা খাচ্ছি আর বোতল খাচ্ছি। স্যার, আমার সঙ্গে বোতল খাবেন? কত বড় দুঃসাহস চিন্তা করেছো। ওই বদমেয়েটাকেও বিদায় করেছি। কার কথা বলছেন? মুনিয়া? হ্যাঁ, উল্টাপাল্টা কথা চারদিকে বলে বেড়াচ্ছে, রাতে নাকি তোমার সঙ্গে ঘুমায়। ইচ্ছা করছিল চট দিয়ে চাপার কয়েকটা দাঁত ফেলে দিই, মেয়ে মানুষ বলে সেটা সম্ভব হয়নি। আমি বললাম, এই তোর দেশের বাড়ি কোথায়? সে বলল, যশোর। আমি ড্রাইভারকে বললাম, গাড়ি বের করে একে যশোরের নাইট কোচে তুলে দিয়ে আসো। মেয়ের সে কি ফরফরানি, বলে কি, স্যার আমি কিন্তু চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে পড়বো। আমি বললাম, চলন্ত ট্রাক, চলন্ত বাস, চলন্ত বেবি ট্যাক্সি, যার সামনে পড়তে ইচ্ছা করে পড়বি, আমার কোনো সমস্যা নেই। রুস্তম বলল, মুনিয়া চলে গেছে? এমন বললেন, ড্রাইভার যশোরের টিকিট কেটে তাকে নাইট কোচে তুলে দিয়ে এসেছে, বদ মেয়ে ছেলে। রুস্তম বলল, দুলা ভাই আপনি সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছেন, আপনার শরীর কাঁপছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবেন। আপনি রাগটা কমান, জিপ বের করে কিছুক্ষণ ফ্যানের নিচে বসুন। আমিন বললেন, তুমি আমার ঘরে আসো, তোমার বুবু আমাকে এখন একটা এসএমএস পাঠিয়েছে। এর আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমার ধারণা তোমার বুবু তোমার পথ ধরেছে, ব্রেইন গন উইথ দ্য উইন্ড। আমিনের এসএমএসে লেখা, The baby is now about 12.5 cm or 4.92 inches. He or she is now producing urine and actually urinating into the amniotic fluid. At this week, your baby is regular, but because of his or her small size, you probably won't feel it. আমিন বলেন, এর মানে কি? রুস্তম বলে, এর মানে বুবুর বাচ্চা হবে। বাচ্চাটা সম্পর্কে কথাবার্তা লেখা। বলো কি? আপনার উচিত এক্ষুনি বুবুর কাছে যাওয়া। এখনই যাবো কিভাবে? ভিসার ব্যাপার আছে না? ও আচ্ছা আচ্ছা, ভিসা তো করানো আছে। তোমার বুবুর ঘ্যান ঘ্যানানিতে অতিষ্ঠ হয়ে দুজন মালয়েশিয়ার ভিসা করেছিলাম। সে বলেছে আমাকে খুব ভালো একটা খবর বিদেশে গিয়ে দেবে। ব্যবসার একটা ঝামেলা পড়ে। বললাম, এই বছর যাওয়া সম্ভব না। সঙ্গে নিয়ে চলে গেল। এখন দুই দুই চার মিলেছে। টেলিফোনে ঘেউ ঘেউ কেন করছে এটা বুঝতে পারছি না। আপনাকে বিরক্ত করছে, আর কিছু না। আফতাব হারামজাদাটা তো মনে হয় এখন ঝুলে আছে। ঝুলে থাকতে পারে, তবে দুলা ভাই আপনি নিশ্চিন্ত থাকুন, বুবু আপনাকে কাছে ঘেঁষতে দেবে না। আমিন বললেন, এখন তুমি সামনে থেকে যাও, আমি ঠান্ডা মাথায় কিছু চিন্তা করি। সব কেমন এলোমেলো লাগছে। আর্টিস্টের সঙ্গে খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। এ নিজের ঘরে বসে কি খাচ্ছে না খাচ্ছে এটা তার ব্যাপার। আমাকে ভদ্রতা করে খেতে বলেছে, এটা অন্যায় কিছু না, বরং এটাই শুভন। মুনিয়া মেয়েটাকেও জোর করে নাইট কোচে তুলে দেওয়া হয়েছে। আমার মাথায় রাখা উচিত ছিল সে একটা মেয়ে মানুষ। আই এম সাচ এ ফুল। বৃষ্টি বেড়েছে, জানলার পর্দা উঠছে, বৃষ্টির ছাট আসছে। রুস্তম লেখার টেবিলে মোমবাতি এবং দেশলাই নিয়ে বসেছে।
ঢাকা শহরে রাতে বৃষ্টি নামলে ইলেকট্রিসিটি চলে যায়। রুস্তমের লেখালেখি করতে ইচ্ছা করছে। ডাক্তার বলে দিয়েছেন তাকে সবসময় আনন্দে থাকতে হবে, আনন্দের অনুসন্ধান করতে হবে। তার মধ্যে এই মুহূর্তে আনন্দের ঘাটতি আছে। আর্টিস্ট চলে গেছে, তাতে রুস্তমের তেমন খারাপ লাগছে না। হোসেন মিয়া কখন থাকতো না তা বোঝা যেত না। মুনিয়া চলে গেছে, সেটাও খারাপ লাগছে না। এটা মুনিয়ার বাড়ি না, একসময় তাকে চলেই যেতেই হবে। খারাপ লাগছে মেয়েটা সত্যি সত্যি যদি ট্রাকের নিচে পড়ে, এই সম্ভাবনা আছে, ডাক্তার বলেছেন। রুস্তম কারেন্ট চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আজকে লেখালেখি হবে মোমবাতির আলোয়। প্রণাসের মৃত্যুর আরেকটা ভার্সন লেখা হবে। এই ভার্সনে প্রণাস মারা যাবে চলন্ত ট্রাকের নিচে পড়ে। সে তার স্ত্রী পুত্র নিয়ে বের হয়েছিল, চিড়িয়াখানায় যাবে, জীবজন্তু দেখবে। রিক্সার সন্ধানে বাড়ির সামনে দিয়ে দাঁড়িয়েছিল। রাস্তার ওপাশে একটা রিক্সা দেখা গেল। এই রিক্সা যাবে বলে প্রণাস এগিয়ে যেতে একটা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেল। স্যার ঘুমাবেন না? রুস্তম চমকে দেখালো। মুনিয়া আগের মতো তার বিছানার পাশে পাটি পেতে শুয়েছে। তার গায়ের শাড়িও আগের মতো এলোমেলো। তুমি যশোর যাওনি? মুনিয়া উঠে বসে মাথার চুল বাঁধা শুরু করলো। জবাব দিল না। আমি ভেবেছিলাম তুমি চলে গেছো, এখন তোমাকে দেখে খুবই ভালো লাগছে। মুনিয়া বলে, আজ সারাদিন আপনার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, শুয়ে পড়েন। প্রণেশবাবু মৃত্যুর অংশটা নিয়ে শুয়ে পড়ব। আমি ঠিক করেছি উনি মারা যাবেন ট্রাকে চাপা পড়ে। মুনিয়া শুতে শুতে বলল, আহা বেচারা। রুস্তম বলল, শাড়ি ঠিকঠাক করে ঘুমাও। মুনিয়া শাড়ি ঠিক করতে করতে বলল, সরি। রুস্তম বলল, তুমি ঠোঁটে কালো লিপস্টিক দিও না, কালো লিপস্টিকে তোমাকে কুৎসিত লাগে। মুনিয়া বলল, আর দেব না স্যার। রুস্তম অবাক হয়ে দেখলো মুনিয়ার ঠোঁটে কালো লিপস্টিক নেই, তার ঠোঁটে এখন হালকা গোলাপি আভা। রুস্তম দরজার দিকে তাকালো। দরজার ভেতর থেকে বন্ধ। এর একটাই অর্থ মুনিয়া নেই। সে মুনিয়াকে কল্পনা করছে। সে সাধারণ মানুষ না, একজন অসুস্থ মানুষ বলেই কল্পনাকে বাস্তব মনে হচ্ছে। মুনিয়া পাশ ফিরতে ফিরতে বলল, আমাকে মুনিয়া ডাকবেন না, আমাকে ডাকবেন ময়ূরী। ইলেকট্রিসিটি চলে গেছে। রুস্তম মোমবাতি জ্বালিয়ে খাতা খুললো। তার কাছে খুবই ভালো লাগছে যে মুনিয়া কাছেই শুয়ে আছে। ময়ূরী? জি স্যার। একটু কাছে আসো তো। ময়ূরীর সঙ্গে সঙ্গে উঠে এলো। রুস্তম বলল, কিছুক্ষণের জন্য তোমার হাতটা ধরবো। রুস্তম ময়ূরীর হাত ধরেছে। হাত ধরে রাখতে কোনো সমস্যা হচ্ছে না। কল্পনার মেয়ের হাত ধরা যায় না, কিন্তু সে তো হাত ধরতে পারছে। রুস্তম বলল, আমার বোন সামিনার বাচ্চা হবে। বলেন কি, ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে জানিনি, আমার ধারণা যমজ মেয়ে হবে। স্যার জানেন, যমজ বাচ্চার আমারও খুব শখ। যমজ বাচ্চা মানুষ করা কঠিন আছে। তোমার স্বামীকে সাহায্য করতে হবে। ভালো কথা। তোমার স্বামীর নামটা তো জানা হলো না। জেনে কি হবে স্যার? তাও ঠিক, জেনে কি হবে? ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে বৃষ্টির ছাট আসছে, মোমবাতি শিখা কাঁপছে, যে কোনো সময় নিভে যাবে। রুস্তম বলল, মুনিয়া তুমি ভালো মেয়ে। স্যার আমি জানি, আমার দুলাভাই কিন্তু ভালো মানুষ, দুঃখে ধান্দায় নষ্ট হয়ে গেছে। আহা বেচারা। ঝাপটা বাতাসে মোমবাতি নিভে ঘর অন্ধকার হয়ে গেল। মুনিয়া বলল, আপনি ভয় পাবেন না স্যার, আমি আপনার কাছেই আছি। আমি জানি তুমি কাছে আছো। আগে আমি অন্ধকার ভয় পেতাম, এখন পাই না। অন্ধকার ভয় পেতেন কেন স্যার? এটা খুবই লজ্জার কথা। আমি কাউকে বলিনি, ডাক্তার রেণুবালাকেও বলিনি। লজ্জার কথা বলে বেড়াতে হয় না। বলতে ইচ্ছা না করলে বলতে হবে না। তোমাকে বলতে সমস্যা নেই, কারণ তুমি কেউ না। স্যার এটা কি বললেন? আমি ময়ূরী। আমি ময়ূরী ভাবছি বলেই তুমি ময়ূরী। আমি যদি ভাবি তুমি দিনা, তাহলে তুমি দিনা হয়ে যাবে। আপনার স্ত্রীর নাম দিনা? যার ভালো নাম মদিনা? ম কেটে সে হয়েছে দিনা। আমিও আমার নামের ম কেটে ফেলে দিব, আমি হয়ে যাব উড়ি। বাহ, তোমার তো অনেক বুদ্ধি। উনাকে আমি কি ডাকবো? তাকে তোমার কিছু ডাকতে হবে না, তার সঙ্গে তোমার কখনো দেখা হবে না। আপনি চাইলেই হবে। আপনার দুপাশে আমরা দুজন বসে থাকবো। রুস্তম বড় করে নিঃশ্বাস ফেললো। আর তখনই কারেন্ট চলে এলো। ঘরে ঝলমলে উজ্জ্বল আলো। ময়ূরী কোথাও নেই।